বার্থ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। একজনে 10,000 টাকা চাইছে, একজনে 5,000 টাকা চাইছে। আমরা 3 থেকে 4 কার্যদিবসের বছর বেশি সময় একদমই নেই। জন্ম সনদ যেন সোনার হরিণ, দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন সবখানেই হয়রানি, জেনেও নির্বিকার প্রশাসন। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘ। এপ্রিল থেকে কার্যকর ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রত্যাবাসন কমিশনের। ঈদযাত্রায় চাপ সামলাতে বগি মেরামতে ব্যস্ত পাহাড়তলী ওয়ার্কশপ। রেলের বহরে যুক্ত হচ্ছে 105টি কামরা। বিশেষ ট্রেনের জন্য প্রায় প্রস্তুত আরও 20টি। মাদারীপুরে বেড়েছে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই, বাধা দিলে জীবন যাচ্ছে চালকের। মাদকের টাকা জোগাড়ে সক্রিয় একাধিক চক্র, অপরাধীদের আইনের আওতায় আনার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। জন্ম সনদ, এই নাগরিক অধিকার যেন সোনার হরিণ, অথচ দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না তা। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন সবখানেই ভোগান্তি নিত্যসঙ্গী, আছে হয়রানিও। সব জেনেও যেন নীরব প্রশাসন। প্রিন্স আরেফিনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রৌনক নিয়োক্তা। জন্ম নিবন্ধন এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না, কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? অন্তহীন এই ভোগান্তিই যেন নিয়তি, জানেন সরকার প্রধানও। তাহলে সমাধান কি? চোখ ফেরানো যাক মাঠের চিত্রে। সন্তান জন্মের পর কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে প্রয়োজন জন্ম সনদ, তাই ছুটে চলা স্থানীয় কাউন্সিলর কার্যালয়ে। 5 আগস্টের পর কাউন্সিলর না থাকায় পাল্টেছে নিয়ম, তাই এ নিয়ে আর মাথা ব্যথা নেই কাউন্সিলরের দফতরের কর্তাদের। অথচ অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদনের কাজটি তাদেরই করে দেওয়ার কথা। আমারটা আজকে প্রায় 1 সপ্তাহ ধরে আমার ঘুরাইতেছে, বলতেছে যে ট্রান্সফার পুষ্টি সহকারে ট্রান্সফার করে ফেলেছে জানিয়ে ক্ষোভ ঝরেছে ভুক্তভোগীর কণ্ঠে। সবকিছু ওকে, খালি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সিগনেচার করে না, মানে সে নাইবিতে সিগনেচার করতে পারতেছে। ওই বাদ সহকারে যদি মারা যায় তাহলে সেইটা কি চলবে না? অভিযোগ রয়েছে এই কার্যালয়ে কর্মরত এক ব্যক্তির কাছে টাকা দেওয়ার পরও মেলেনি জন্ম সনদ। পরে সময় সংবাদকে সপ্তাহখানেকের ভোগান্তির কথা জানালেন ওই ভুক্তভোগী। উনি যেটা আমাকে বলল যে যারা বার্থ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। এখন এখানে বার্থ রেজিস্টার আসছে না বিধায় আমার জিনিসটা পাইতে একটু সমস্যা হচ্ছে। এখনও নগর ভবন যাইনি, তবে আমি আজকে যাবো আর কি নগর ভবনে। জন্ম সনদ পেতে এবার যাত্রা নগর ভবনে। রেজিস্ট্রার জানালেন 3 দিনেই সেখানে মেলে জন্ম সনদ। অথচ সেবা প্রত্যাশীরা বলছেন দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও মিলছে না জন্ম সনদ। আমরা 3 থেকে 4 কার্যদিবসের বেশি সময় একদমই নেই। কাগজ জমা দিছি 1 সপ্তাহ হচ্ছে। একজনে 10,000 টাকা চাইছে উকিলে, এখানে আসছে একজনে 5,000 টাকা চাইছে, 2,000, কেউ 1,000, মানে একজনে এক রকমের কথা বলে। এগুলা দেখা গেছে আসলে হয়রানি করতেছে। এই ভোগান্তি শেষ কোথায় এমন প্রশ্নের উত্তর জানতে কয়েক দফা সময় চাইলেও জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে ব্যস্ততার অজুহাত দেখালেন ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী কর্মকর্তা। দায় চাপালেন আঞ্চলিক কর্মকর্তার উপর। স্যার বলছে যে অঞ্চল 3-এর যিনি অঞ্চল নির্বাহী কর্মকর্তা আছে তার সাথে কথা বলছেন। এখন স্যার বলছে যে এটা হচ্ছে ওনাদের অঞ্চল নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। এদিকে আঞ্চলিক কর্মকর্তাও এসবের দায় নিতে নারাজ। ক্যামেরাটা আপনি একটু বসেন ওই পাশে, আপনার ডাকবো। আমি আপনাকে ইন্টারভিউ দিব না, দিতে পারবো না। টাকা নিচ্ছে বলে ধরনের কোনো অভিযোগ আমাদের কেউ করে নাই। ওয়ার্ড অফিসে একজন ওয়ার্ড সচিব থাকে, একজন সহকারী থাকে। কেউ যদি কোনো কথা বলে থাকে সেটা একদম তার। অন্যদিকে ডিএনসিসির চিত্রও এক। মিরপুর 10-এ জোন অফিসে কর্মরত এক ব্যক্তির নামে অভিযোগ আছে জন্ম নিবন্ধন করতে আসলেই গুনতে হয় কয়েক হাজার টাকা। এবার যোগাযোগ তার সঙ্গে। পয়সা কেমন কি লাগবে ভাই? 2-3 দিনের মধ্যে আর্জেন্ট তো, সমস্যা একটু হলে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, তো তাড়াহুড়া করলে আপনি হয়তো বা দিবেন। আমার কাজ আমি করে দেবো একদিনের মধ্যে। এভাবেই প্রতিদিনই শত শত সেবাগ্রহীতারা জন্ম নিবন্ধন সনদ বা সংশোধনের জন্য পড়ছেন নানা বিড়ম্বনায়, হচ্ছেন হয়রানির শিকার। তবে বাড়তি টাকা গুনলেই মিলছে ভোগান্তি ছাড়াই জন্ম সনদ। দ্বিতীয় পর্বে জানাবো সেই গল্প। রৌনক নিয়ন্তা,
সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তায় খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাতে যাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। প্রতি মাসে একজন রোহিঙ্গাদের জন্য দেয়া অনুদানে $12.5 থেকে নামিয়ে আনা হচ্ছে $6, যা কার্যকর হচ্ছে 1 এপ্রিল থেকে। এমন খবরে উদ্বিগ্ন রোহিঙ্গারা। আর বরাদ্দ কমানো হলে খাদ্য সংকটের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশে বসবাস করছেন 13 লাখের বেশি রোহিঙ্গা। তাদের বেশিরভাগই পালিয়ে আসেন 2017 সালে, যখন মিয়ানমারে জাতিগত সহিংসতা চলছিল। গত বছরও রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 65,000 রোহিঙ্গা। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিয়ে আসছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা WFP। হঠাৎ তহবিল ঘাটতির কারণ জানিয়ে সহায়তার পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে সংস্থাটি। জনপ্রতি মাসিক খাবারের বরাদ্দ $12.5 থেকে কমিয়ে $6 নামিয়ে আনা হচ্ছে, যা কার্যকর হচ্ছে এপ্রিল মাস থেকে। এ নিয়ে রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। বর্মামাজে অঠাই এড়িয়ে আসছি এরা আইরে কিছু দিয়ে কিছু নদে এড়িয়ে যদি আমার তোদের দিবা এত বছর বাদ আমার তোদের রাশন আমার হলে আর কি হাই ফরার নাম বাঁচাই নিব $100 করে দেনা হলে আর কি ডাট মাংস হাই না হারিব ওয়াশে তিরিশে মরে যাইব ছোট ছোট বাসা কল দলা দলা মরে যাবে হাই না হলে মাংসে চুরিটা হাতি করিব বাতান্তিক তাইলে আল্লাহ দিলে সার্বিকা টিকতে হয় মানুষ যত বাতরেন তো হাইদের ভিতরে তো হমিয়া যাবে তাহলে মানুষ কি হয়ে যাবে অশান্তি ফরে যাবে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে স্থানীয় বাসিন্দা রয়েছেন 5 লাখের বেশি। তাদের আশঙ্কা খাদ্য সহায়তা কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে রোহিঙ্গাদের মধ্যে বাড়বে অপরাধ প্রবণতা, যা সরাসরি প্রভাব পড়বে স্থানীয়দের উপর। ওরা খাদ্যের জন্য বাইরে চলে আসবে, মানুষের উপর অত্যাচার করবে, ছিনতাই করবে, রাহাজানি করবে, অপরাধ প্রবণতা বেড়ে যাবে। আমাদের বাজারে এসে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করতে পারে, আমরা বিভিন্ন ধরনের আতঙ্কে আছি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, খাদ্য সহায়তা কমলে রোহিঙ্গাদের পুষ্টি, স্বাস্থ্য এবং ক্যাম্পে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। রোহিঙ্গাদের মধ্যে পুষ্টির ঘাটতি হবে, খাবার দাবার একটা বেসিক জিনিস। তার সাথে সাথে যেটা কিছু সামাজিকভাবে তারা হয়তো সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। এর আগে 2023 সালে খাদ্য সহায়তার পরিমাণ $12 থেকে $10 এবং তার 2 মাস পর সেখান থেকে কমিয়ে $8 করা হয়েছিল। এরপর 2024 সালের জুনে সেখান থেকে বেড়ে $12.5 করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দীর্ঘদিনের ব্যবহার অনুপযোগী 105টি জরাজীর্ণ ও আগুনে পুড়ে যাওয়া বগি মেরামত করে ঈদযাত্রায় রেলের বহরে যুক্ত করতে যাচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপ। এছাড়া ঢাকা ও আশেপাশের রুটগুলোতে চালাতে 2টি বিশেষ ট্রেনের জন্য আরও 20টি বগিও প্রায় প্রস্তুত। শাখাউট টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। রেলওয়ের বিভিন্ন শেডের পাশাপাশি ডিপোতে পড়ে থাকা আগুনে পোড়া জরাজীর্ণ এবং নষ্ট হয়ে যাওয়া বগিগুলোর স্থান এখন পাহাড়তলী ওয়ার্কশপ। কোথাও চলছে ওয়েল্ডিংয়ের মাধ্যমে বগিগুলোর বডি জোড়া দেওয়ার কাজ, আবার কোথাও চলছে পাটাতন মেরামত, আবার কোথাও চলছে মেরামত হওয়া বগিগুলোকে রং দিয়ে একেবারে চকচকে করার বিশাল কর্মযোগ্য। ম্যাক্সিমাম গাড়িরই ফ্লোর চলে গেছে, জানালা নেই, ইন্টেরিয়র অবস্থা খুব খারাপ ছিল। এখন আমরা এগুলাই মোটামুটি গুছিয়ে আনতেছি আল্লাহর রহমতে মানুষকে যাত্রী সেবার লক্ষ্য নিয়ে। এখানে স্টিল রিপেয়ারিং হচ্ছে, হ্যাঁ, ওদিকে পেইন্টের কাজ হচ্ছে, এরপরে আপনার কার্পেন্টারের কাজ হচ্ছে, আর আরেক পাশে মোটামুটি সব দিকে সবাই ব্যস্ত, মানে ব্যস্ততার ভিতরে রমজান রাখি অনেক পরিশ্রম করতেছি। আসন্ন ঈদের রেলযাত্রার বহরে যুক্ত করতে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অন্তত 90টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে এখানে। অবশ্য চলতি বছরের জানুয়ারি থেকে রেকর্ড 130টি বগি মেরামতের কাজ হয়েছে এই ওয়ার্কশপে। এর মধ্যে 50টি বগি মেরামত শেষ করে বহরে যুক্ত করে দেওয়া হয়েছে। বাকিগুলোর মেরামত কাজও চলছে সমান তালে। ঈদের ভিতর উপলক্ষে 90টা গাড়ি আউটটাম দেওয়ার প্রোগ্রাম হাতে নিয়েছি। সেখানে আমাদের যত রকমের শিডিউল আছে সেগুলো আমরা করতেছি। যান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি রেলকে সচল রাখার জন্য, ঈদে ঘরমুখী মানুষকে বাড়ি ফেরানোর জন্য। নানামুখী সংকট থাকলেও 20 থেকে 24 মার্চের মধ্যে বগি মেরামতের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। ইতিমধ্যে প্রায় 60% বগির কোচের কাজ সম্পন্ন হয়েছে
বাকি কোচগুলোর কাজও প্রায় শেষের দিকে। প্রতি বছর ঈদ যাত্রায় রেলপথে যাত্রী চাপ বেড়ে যায় কয়েক গুণ। এই চাপ সামলাতে প্রয়োজন হয় অতিরিক্ত বগির। ঈদের যাত্রা শুরু হতে আর বেশি দেরি নাই। এর আগে শেষ করতে হবে জরাজীর্ণ ভাঙাচোরা বগি এবং ইঞ্জিন মেরামত। এবার পাহাড়তলি ওয়ার্কশপ তাদের শুধু টার্গেট পূরণ নয়, টার্গেটের চেয়েও বেশি ইঞ্জিন এবং বগি সরবরাহ করতে চায় রেলের এই ঈদযাত্রার বহরে। চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। জুলাই আগস্টে বাংলাদেশে আন্দোলন চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী দমনের পথে গেলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বন্ধের সতর্কবার্তা দিয়েছিল জাতিসংঘ। বিবিসির হার্টক অনুষ্ঠানে এ কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্প্রতি মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে এই হার্টক গত বুধবার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় বড় দেশ থেকে ছোট দেশগুলো যে প্রভাবিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রসঙ্গ তোলেন ভলকার তুর্ক। বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা। শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালিয়েছিল। আশার কথা হলো তখন মানবাধিকার কাউন্সিলের কণ্ঠ ছিল সোচ্চার। বাংলাদেশের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসাবে থাকতে পারবে না। গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন ইস্যুতে আজ যৌথ নদী কমিশনের টেকনিক্যাল কমিটির বৈঠকের কথা রয়েছে। সবশেষ জানতে কলকাতায় রয়েছে সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদাপাড়ার বাইপাস সংলগ্ন এই হোটেলটিতেই কিন্তু আজকে স্থানীয় সময় সকাল 11টার সময় ভারত এবং বাংলাদেশের নদী কমিশনের টেকনিক্যাল কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি তার যে প্রস্তুতি সেটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বাড়ানো হয়েছে এবং দুই দেশের মোট 22 জন প্রতিনিধি এখানে অংশ নেবেন। আপনারা জানেন যে 3 তারিখ, চলতি মাসে 3 তারিখ 11 সদস্যের একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের নদী কমিশনের সদস্য, যৌথ নদী কমিশনের সদস্য আবুল হোসেন। তার নেতৃত্বে 11 সদস্যের প্রতিনিধি দল কিন্তু 3 তারিখ ভারতে আসেন এবং তারই নেতৃত্বে 4 তারিখ 7 সদস্যের একটি প্রতিনিধি দল ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করেন এবং ফারাক্কা ব্যারেজে হাতে কলমে সরজমিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টনের ক্ষেত্রে কতটুকু ভাগাভাগি হচ্ছে সেটা নির্ণয় করেন। এবং তারপর আমরা জানি যে গতকালকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে একটি গুরুত্বপূর্ণ 2.5 ঘন্টার মিটিং হয় এবং সেই মিটিংটি কিন্তু এই হোটেলে অনুষ্ঠিত হয়। এবং সেই মিটিং এর পর আজকে যে টেকনিক্যাল কমিটির বৈঠক, সেই বৈঠকে সব মিলিয়ে 22 জন থাকছেন। ভারতের পক্ষ থেকে 11 জন এবং বাংলাদেশের পক্ষ থেকে 11 জন। সেখানে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসেরও সংশ্লিষ্ট একজন কর্মকর্তা থাকবেন বলে জানা গেছে। যেটা সকালেও বলছিলাম যে টেকনিক্যাল কমিটির বৈঠক বসার অন্যতম কারণ হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে এই সীমান্তবর্তী যে সমস্ত জলাশয়, নদী, খাল, বিল রয়েছে সেগুলো বছরের বিভিন্ন সময় খননের প্রয়োজন হয়ে পড়ে। যেহেতু সেগুলো একেবারে সীমান্তের জিরো লাইন বরাবর, সে কারণেই এই সমস্ত জলাশয় বা নদী বা খাল খনন করার ক্ষেত্রে দুই দেশের প্রশাসনের সম্মতি হওয়ার প্রয়োজন থাকে এবং সেই সম্মতি দিতে পারে একমাত্র ওই রাষ্ট্রের স্টেক হোল্ডার, তার জল সম্পদ মন্ত্রণালয় বা নদী কমিশনের সদস্যরা। আজকে সেই নদী কমিশনের টেকনিক্যাল কমিটির সদস্যরা সে বিষয়টি নিয়েই কিন্তু আজকের এই বৈঠকে বসেছেন এবং দুই দেশের মধ্যে যে সীমান্তের অববাহিকায় যে নদীগুলো আছে সেই নদীগুলোর সার্বিকভাবে ব্যবস্থাপনার ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুই দেশের কাছে প্রস্তাবনা পেশ করবে। তো এই ছিল আমার কাছে কলকাতার বাইপাস লাগোয়া এই বেসরকারি 5 তারকা হোটেলের সামনে থেকে আজকে যে টেকনিক্যাল কমিটি বৈঠক সে সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আবাসিক হলে আসন বন্টনে অনিয়মের অভিযোগ তুলে তার সমাধানের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে রাত 10:30টার দিকে আবাসিক হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেন। 11টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিবের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।
মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশপাশের এলাকায় এখন ঘরে ঘরে ছোট ছোট গার্মেন্টস কারখানা। রাজধানীর বহু বিপণী বিতানে নান্দনিক পোশাক তৈরি হয় এখানেই। অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখানকার ক্ষুদে শিল্পপতিরা। একটি বাড়ি যেন একটি ছোট্ট গার্মেন্টস কারখানা। আধুনিক মেশিন ব্যবহার করে ঘরেই তৈরি হচ্ছে রং বেরঙের নান্দনিক সব পোশাক। মুন্সিগঞ্জের সিপাহীপাড়া ও আশপাশের কয়েক গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে এই শিল্প। বাইরে থেকে বোঝার উপায় নেই ঘরের ভেতরে এত কর্মযোগ্য। কোটি টাকার এসব পোশাকই সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকার নামকরা সব বিপণী বিতানগুলোতে। ঈদকে সামনে রেখে চন্ডী, টিস্যু, কিরণমালা, পাখি, নাইরা সহ নানা নাম ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে। চলছে বিরামহীন কাজ। জুলাই আগস্টের অভ্যুত্থানের ধাক্কা সামলে এবারের ঈদে ঘুরে দাঁড়ানোর চেষ্টা তাদের। সিজনের মধ্যে থেকে সকাল 8টা থেকে রাত্রে 3টা তৈরি 3:30 তৈরি কাজ করি। বিভিন্ন ধরনের ডিজাইনের মাল আমাদের এখানে করা। বিদেশি মানের মতন আমাদের এখানে তৈরি হয়, হইতেছে, ফিনিশিং ভালো হচ্ছে। তারপরে আমাদের সবকিছু এখানে উন্নত আছে, ঢাকা সেল দেওয়া হইতেছে। যত ভালো হইব ততই ভালো দাম পাওয়া যাবে। গার্মেন্টস সংশ্লিষ্টরা বলছেন সাপ্তাহিক কাপড়ের হাটের ব্যবস্থা করলে তাদের বিক্রির চ্যালেঞ্জ কমে যেত। এই শিল্পের বিকাশে স্থানীয় বিসিককে এগিয়ে আসার আহ্বান তাদের। তো এখানে যে আমরা হাট বসাবো, এই হাটের মধ্যে তো কোনো লোকজন এত দূরে আসতে চায় না, গাড়ি ঘোড়ার যানজট অনেক সমস্যা, এই জন্য এখানে আসতে চায় না। তারা যদি আবেদন করে যোগাযোগ করে, আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সাপ্তাহিক তাদেরকে তাদের পণ্যগুলো ডিসপ্লে করার একটা ব্যবস্থা করতে পারি কিনা আমরা ভেবে দেখতে পারি। ঈদকে ঘিরে এই এলাকার কারখানাগুলোতে এবার প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে। ভোর থেকে গভীর রাত অবধি এখানকার 2 সহস্রাধিক মিনি গার্মেন্টসে 15,000-এরও বেশি শ্রমিক ব্যস্ত সময় পার করছেন। মুন্সিগঞ্জের তেলিরবিল থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। গ্যাস বিদ্যুৎ সুবিধার পরও ফাঁকা পড়ে আছে নরসিংদীর বেসিক শিল্পনগরী। নানা অব্যবস্থাপনায় গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান, যদিও 90 কোটি টাকা ব্যয় করা হয়েছে সম্প্রসারণ। ব্যবসায়ীদের অভিযোগ, বিগত সরকারের মদতপুষ্টরা পেয়েছে প্লট বরাদ্দ, এতে প্রকৃত উদ্যোক্তারা বঞ্চিত হওয়ায় শিল্প কারখানা গড়ে উঠছে না। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। 1986 সালে নরসিংদীর শিবপুরে গড়ে তোলা হয় বিসিক শিল্পনগরী। 2015 সালে 88 কোটি 40 লাখ টাকা ব্যয়ে শুরু হয় সম্প্রসারণ। 2023 সালের অক্টোবরে কাজ শেষ হলেও গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প কারখানা। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুৎ থাকলেও প্রকৃত উদ্যোক্তারা প্লট না পাওয়ায় এমন পরিস্থিতি। বিগত সময়ে যারা সরকারের দায়িত্বে ছিলেন এবং তারা প্রভাব বিস্তার করে আমাদের জানা মতে বেশ কিছু প্লট তারা নিজেদের লোকদেরকে দিয়ে বরাদ্দ নিয়েছেন, যেগুলা নীতিগতভাবে অনৈতিক বলে আমরা মনে করি। গ্যাস, বিদ্যুৎ এইগুলির সমস্ত পরিবেশ তৈরি করতে একটু সময় লেগে গেছে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, আগের সরকারের ভুল নীতির ফলে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। বিগত সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে কিছু অব্যবসায়ীদেরকে আসলে প্লট দেওয়া হয়েছে। সেই বাস্তবতায় এখন কিন্তু এই প্রজেক্টটি মুখ থুবড়ে পড়েছে। ছোট্ট করে একটা ইন্ডাস্ট্রি করতে তার বিনিয়োগ করতে হয় 10 কোটি টাকা, তার মিনিমাম 1 লক্ষ স্কোয়ার ফিট দরকার, 50,000 স্কোয়ার ফিট দরকার। এখানে দেখলাম এই শিল্পটা আসলে 30 একর জমি হওয়াতে 6,000 স্কোয়ার ফিটের প্লট করছে। সম্প্রসারিত অংশের 1.5 শতাধিক প্লটের বরাদ্দ কিভাবে দেওয়া হলো এমন প্রশ্নের জবাব 15 দিনেও মেলেনি বিসিক কর্মকর্তার কাছে। এটা তো কোনো টেন্ডার না যে পাবলিক থাকার কথা, যে কারা কারা পাইলেও মানুষ জানবে। হ্যাঁ, এটা পাবলিক করার কথা। ফাইলগুলো না, আপনাদের ওয়েবসাইট দেখলাম কোনো আপডেট নাই, কোনো তথ্য নাই। না, ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট না, এটা তো প্লটের বিষয় হলো একটা ইন্ডিভিজুয়াল প্লট পাইছে, সেটাকে আমরা পাবলিক বলতে পারি। যারা এখনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেনি তাদের নোটিশ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। কেন তারা বরাদ্দ পাওয়ার পরেও প্লটগুলো কাজে লাগাচ্ছে না, তো সেই চিঠিগুলো আমরা 3টা চিঠি দিব, তার পরবর্তীতে তাদেরকে একটা শোকজ দেওয়া হবে। শোকজ দেওয়া হলে তারা একটা উত্তর দেবে। উত্তর যদি সন্তোষজনক না হয় সেই ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। নতুন পুরনো মিলিয়ে বিসিকের 263টি প্লটের যথাযথ ব্যবস্থাপনা হলে লাখো মানুষের কর্মসংস্থানের আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, নরসিংদী। ফরিদপুরে বাম্পার ফলন হয়েছে পেঁয়াজ বীজের। ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। চলতি মৌসুমে অন্তত 500 কোটি টাকার বাণিজ্যের আশা কৃষি বিভাগের। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
দূর থেকে দেখে মনে হয় সাদা ফুলের গালিচা, কাছে এলে চোখে পড়ে হাজার হাজার পেঁয়াজ ফুল। দেশে পেঁয়াজ উৎপাদনের দ্বিতীয় শীর্ষ জেলা ফরিদপুর। এখানে সবচেয়ে বেশি উৎপাদন হয় পেঁয়াজের বীজ। চলতি মৌসুমে 1854 হেক্টর জমিতে 960 মেট্রিক টনের বেশি বীজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আবহাওয়া ভালো হওয়ায় ফলন হয়েছে বাম্পার। নভেম্বর ডিসেম্বরে আবাদ শুরু হওয়ায় ফলন উঠবে এপ্রিল মেতে। তবে চলতি মৌসুমে মৌমাছি না থাকায় হাত দিয়েই পরাগায়ন করতে হচ্ছে। পরাগায়ন করে এই মৌমাছির চাহিদাটা পূরণ করি, তাতে দানাটা খুব ভালো হয়। হাত দিয়ে পরাগায়নটা করলে পুরো বীজটা পুষ্ট হবে। আল্লাহর আশীর্বাদে অনেক লাভবান হয়েছে। দানাটা পরাগায়ন করলে পরে এই মধুটা এই এক দানা থেকে আরেক দানায় যায়, বীজটা পুষ্টিকর হয়, বীজটা ভালো হয় এবং কাস্টমার দেখে পছন্দ হয়। ফরিদপুরে এখন নতুন একটা দর্শনীয় স্থান হয়ে গেছে এই ফুলের, পেঁয়াজের ফুলের এই জায়গাটা, তো এটাই দেখতে অনেক ভালো লাগতেছে। বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদন বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। বিভিন্ন সময় কৃষকদের মাঝে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের মাধ্যমে গ্রুপ মিটিং করা হচ্ছে এবং আশা করছি যে এবছর আমাদের যে আবহাওয়া অনুকূল এখন পর্যন্ত আছে, আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর পেঁয়াজ বীজের বাণিজ্য হবে অন্তত 500 কোটি টাকা। সময় সংবাদ, ফরিদপুর। 1997 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করল হামাসের সঙ্গে। এ খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন ইসরায়েলি বন্দীদের মুক্তি ও গাজা যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হয়েছে দুপক্ষের। এদিকে ট্রাম্পের চূড়ান্ত হুঁশিয়ারির প্রতিক্রিয়ায় হামাস বলছে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করতে ইসরায়েলকে উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন যুক্তরাষ্ট্র সম্প্রতি হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করেছে। মূলত যুদ্ধের অবসান ও বন্দীদের মুক্তির লক্ষ্যে এই আলোচনা হয়েছে। তবে তিনি দাবি করেন হামাস এখনো স্বচ্ছতা দেখাচ্ছে না। এই বিষয়ে আলোচনার জন্য উইটকফ শিগগিরই মধ্যপ্রাচ্য সফর করবেন বলে জানান। এরই মধ্যে হামাসকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। হোয়াইট হাউস থেকে হামাসের সঙ্গে আলোচনার খবর নিশ্চিত করার পর তিনি তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে হামাসের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন। তিনি জানান বন্দীদের মুক্তি না দিলে হামাস সদস্যরা নিরাপদ থাকবে না। এছাড়া ইসরায়েলকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার কথাও বলেন তিনি। এদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র জানিয়েছেন হামাসকে বিনামূল্যে কিছু দেওয়া হবে না। ইসরায়েল বারবার মানবিক সহায়তা দেওয়ার পরও প্রতারণার শিকার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। যদিও হামাস জানায় কেবল স্থায়ী যুদ্ধবিরতি, বন্দী বিনিময় এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তেই বাকি বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। সেলেসাও ভক্তদের জন্য সুখবর, 17 মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরতে প্রস্তুত নেইমার। 23 সদস্যের দলে আছেন 3 নতুন মুখ। 52 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন অস্কার। 2023-এর 18 অক্টোবর ব্রাজিলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন নেইমার। সে ম্যাচেই ইনজুরিতে পড়ে ছিটকে যান লম্বা সময়ের জন্য। এর মাঝে কত কিছুই হয়ে গেল। নেইমারও সৌদি ছেড়ে ফিরলেন সান্তোসে। শৈশবের ক্লাবের হয়ে পারফর্ম করেছেন প্রায় প্রতি ম্যাচেই। গেল শনিবার কোচ দরিভাল জুনিয়রের দেয়া 52 জনের প্রাথমিক দলেও ছিলেন নেইমার। প্রত্যাশিতভাবেই টিকে গেছেন 23 জনের চূড়ান্ত দলেও। সব ঠিক থাকলে ব্রাজিলের বিখ্যাত জার্সিতে ঠিক 17 মাস পর দেখা যাবে 33 বছর বয়সী ফরওয়ার্ড। নেইমারের সঙ্গে প্রাথমিক দলে ছিলেন সাও পাওলোতে খেলা অস্কার। তবে এই অ্যাটাকিং মিডফিল্ডার পারেননি কামব্যাক করতে। অবশ্য খানিকটা চমক দিয়ে দল দিয়েছেন দরিভাল জুনিয়র। স্কোয়াডে আছে 3 নতুন মুখ। জায়গা হয়নি রিয়াল মাদ্রিদে খেলা তরুণ ফুটবলার এনরিকের। 23 জনের স্কোয়াডে সবচেয়ে বেশি 4 ফুটবলার আছেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর। ইপিএলে খেলা 10 খেলোয়াড় জায়গা পেয়েছেন গুরুত্বপূর্ণ 2 ম্যাচের স্কোয়াডে। পোস্ট সামলানোর দায়িত্বে আছেন লিভারপুলের অ্যালিসন, ম্যান সিটির এডারসন ও আল নাসেরে খেলা বেন্তো। সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে রক্ষণভাগকে। সুযোগ পাওয়া 8 ফুটবলারের 3 জন এখন পর্যন্ত গায়ে জড়াননি জাতীয় দলের জার্সি। দানিলো, আরানা, ভ্যান্ডারসেন, গ্যাব্রিয়েল মার্কিনিওসের সঙ্গে 3 নতুন মুখ, ওয়েসলি ফ্র্যাঙ্কা, লিও ওর্তিজ ও মুরিলো। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া হয়েছে মাঝমাঠ, যেখানে নেইমারের সঙ্গী আন্দ্রে, ব্রুনো গিমারেস, গেরসন, ম্যাথিউস কুইনা এবং জোয়েলিংটন।
আক্রমণ ভাগে প্রত্যাশিতভাবেই আছেন ভিনি, রদ্রি, রাফিনিয়া। এছাড়াও পেদ্রো, সাভিনিও এবং তরুণ সেন্সেশন এস্তেভাও জায়গা পেয়েছেন 2 ম্যাচের স্কোয়াডে। সব ঠিক থাকলে 21 মার্চ কলম্বিয়া ও 26 মার্চ আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে 5টিতে জয় পেয়েছে সেলেসাওরা। 18 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে আছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বার্থ রেজিস্টার তাদের নাকি একযোগে ট্রান্সফার করা হয়েছে। একজনে 10,000 টাকা চাইছে, একজনে 5,000 টাকা চাইছে। আমরা 3 থেকে 4 কার্যদিবসের বেশি সময় একদমই নেই। জন্ম সনদ যেন সোনার হরিণ, দুয়ারে দুয়ারে ঘুরেও মিলছে না। কাউন্সিলর অফিস থেকে নগর ভবন সবখানেই হয়রানি, জেনেও নির্বিকার প্রশাসন। রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘ। এপ্রিল থেকে কার্যকর ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা প্রত্যাবাসন কমিশনের। এবং ঈদযাত্রার চাপ সামলাতে বগি মেরামতে ব্যস্ত পাহাড়তলি ওয়ার্কশপ। রেলের বহরে যুক্ত হচ্ছে 105টি কামরা। বিশেষ ট্রেনের জন্য প্রায় প্রস্তুত আরও 20টি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।